আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউর ২০০ দিনের রুটিন ভিত্তিক বিসিএস সাজেশনমূলক ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হোসাইন। আজকে আমরা বাংলা সাহিত্যের উপরে একটা সাজেশনমূলক ক্লাস নিব। আপনারা জানেন যে আগামী ১৭ই জানুয়ারি ২০২৫ সালে আমাদের লাইভ এমসিকিউর অ্যাপসের মধ্যে বাংলা সাহিত্যের যেই টপিকসটা থেকে পরীক্ষা হবে, সেই টপিকসটার উপরে আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের সাজেশন দেওয়ার উদ্দেশ্যটা যে যারা নতুন শুরু করেছেন প্রিপারেশন, তাদের জন্য যে আমরা সাধারণত প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমে যখন প্রিপারেশন নিই আমাদের কিছু কিছু জিনিস আছে যে আমরা বুঝতে পারি না যে আসলে কোথা থেকে শুরু করব, কি পড়ব, এই টপিকসগুলো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো বাদ দিব। কারণ বিসিএস পরীক্ষা পড়ার চাইতে বেশি ইম্পর্টেন্ট বাদ দেওয়া শিখতে হবে আপনাকে। সো এই জিনিসগুলো আমরা ধরিয়ে দেবো আমাদের এই সাজেশনমূলক ক্লাসে। সো আজকে ক্লাসটা করলে আপনার কাছে একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের এই টপিকসগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসবে এবং এই টপিকগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমাদের আজকের যে টপিক সেটা মধ্যযুগের সাহিত্য ধারা। এটা আমাদের বেসিক্যালি আমরা আজকে মধ্যযুগের পার্টটা আমরা কমপ্লিট করব। তার পাশাপাশি মধ্যযুগের এই সাহিত্যের যে বিভিন্ন লেখকগণ আছেন এবং তাদের যে সাহিত্য কর্মগুলো আছে আমরা সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো যেহেতু এটা আমাদের বেসিক ক্লাস না, এটা আমাদের একটা সাজেশনমূলক ক্লাস। সো এখানে আমরা কোনো ডিটেলস পড়াবো না। আমরা যেটা করব সেটা যে আমরা সাজেশন দিব, কিন্তু আপনি যদি ডিটেলস পড়তে চান তাহলে আমাদের লাইভ এমসিকিউর অ্যাপসের মধ্যে যে ভিডিও সেকশন আছে, ওই ভিডিও সেকশনে বাংলাবিদ নামক একটা বাটন আছে। সেখানে কিন্তু এই প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। সো আপনি চাইলে ওইখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা টপিক্সের উপরে কিন্তু ভালো করে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবেন। চলেন আমরা যদি শুরু করি। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করার আগেই আমরা যে জিনিসটা দেখব যে আমরা আসলে কোথা থেকে আমরা পড়বো, এই যে মধ্যযুগটা পড়বো, এটা আসলে আমরা কোথা থেকে পড়বো। সো আমাদের এনসিটিভির যে বইগুলো আছে ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত, ইন্টারমিডিয়েটেরও বাংলার যে বইগুলো আছে সেগুলোতে আমাদের মধ্যযুগ নিয়ে যদি যেই ইয়াগুলো আছে আপনি সেগুলো চাইলে পড়তে পারেন। তবে এগুলোতে খুব একটা রিচ সাধারণত দেখা যায় না, মধ্যযুগের টপিকসগুলো কভার করা হয় না। এই কারণে আপনি যেটা করতে পারেন সেটা এই আমরা যে সাজেশনটা দিচ্ছি সেই টপিকসগুলো ধরে আপনি একটু নেটে সার্চ দিয়ে আপনি এই যে বাংলাপিডিয়া ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বই আছে সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারেন। এছাড়া বাজারের যে কোনো একটা গাইড বই আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, এটা ব্যাপার। আর আরেকটা যে যেহেতু আপনারা আমাদের লাইভ এমসিকিউর অ্যাপসে পরীক্ষা দিচ্ছেন, তার মানে আপনারা আমাদের এখানেই আছেন রেগুলার ইউজার। আপনারা যেটা করবেন সেটা আমাদের লাইভ এমসিকিউর যে বাংলাবিদ নামক যে আমাদের একটা আছে, বাটন আছে, আপনার ভিডিও সেকশনে গেলেই পাবেন। সেখানে কিন্তু এই বাংলার উপরে কিন্তু সাহিত্য এবং গ্রামার বা আমাদের যে ব্যাকরণ আছে সেগুলোর উপরে সুন্দর করে প্রত্যেকটা টপিক্সের উপরে বিশদভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সো আপনি চাইলে সেখান থেকেও কিন্তু সুন্দর একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন। আসেন আমরা শুরু করি। আজকে আমরা কি পড়বো? আমরা আজকে আমাদের মধ্যযুগের বিভিন্ন সাহিত্য ধারা সম্পর্কে আমরা জানবো। তো আমাদের মধ্যযুগের যে সাহিত্যগুলো আছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, বিভিন্ন মঙ্গল কাব্য আছে, বৈষ্ণব সাহিত্য আছে, এগুলো সম্পর্কে আমরা দেখব। পাশাপাশি আমরা বৈষ্ণব ধারার যে কবি সাহিত্যিক যারা আছেন তাদের সম্পর্কে, তাদের যে সাহিত্যকর্ম, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো এখান থেকে। এরপর আমাদের জীবনী সাহিত্য এবং এর কবিগণ যারা আছে তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আরেকটা যে আমাদের অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, এই জিনিসগুলো কিন্তু মধ্যযুগ থেকে এই টাইপের ইয়াগুলো থেকে কিন্তু সবসময় পরীক্ষা কোশ্চেন আসেই। সো আমাদেরকে যেটা করতে হবে এই টপিকসগুলো কিন্তু ধরে কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, সো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। মর্সিয়া সাহিত্য আছে, পুঁথি সাহিত্য আছে, তারপর আরাকান রাজসভার এই যে বাংলা সাহিত্যে, আমাদের বাংলা সাহিত্যের বিকাশে কিন্তু আরাকান রাজসভার বিশাল একটা ভূমিকা আছে। আপনারা জানেন যে আরাকান রাজসভা এটা কিন্তু যেটা আমাদের মিয়ানমারে আছে, ওইখানে বাংলা সাহিত্যের বিশাল একটা ভূমিকা আছে বাংলা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে। আমরা সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এবং সর্বশেষ বিভিন্ন পরীক্ষায় বিসিএস সব বিভিন্ন পরীক্ষায় আসা যে কোশ্চেন আছে আমরা সেই টপিকসগুলো নিয়েও কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমরা পর্যালোচনা করব। চলেন আমরা যদি শুরু করি।
আমরা প্রথমে আমাদের মধ্যযুগটা শুরুই হয়েছে আমাদের প্রথম যে কাব্যটা দিয়ে, সেটার নাম হচ্ছে কি ভাইয়া? সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবেন, মধ্যযুগ থেকে যদি পরীক্ষা কোশ্চেন আসে, শ্রীকৃষ্ণ কীর্তনকে নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রাচীন যুগটা যেমন শুরু হয়েছে চর্যাপদ একটা সাহিত্য দিয়ে, ঠিক একইভাবে আমাদের মধ্যযুগটা শুরুই হয়েছে এই কাব্যটা দিয়ে, যেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। এবং এটা রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। আপনারা জানেন আমাদের বাংলা সাহিত্যে চণ্ডীদাস নিয়ে আমাদের একটা ঝামেলা আছে, কারণ চণ্ডীদাস বলতে আমরা চারজন চণ্ডীদাসের কথা শুনতে পাই। একজন বড়ু চণ্ডীদাস আছে, দ্বিজ চণ্ডীদাস আছে, দীন চণ্ডীদাস আছে, আবার একজন শুধু চণ্ডীদাস আছে। তো এর মধ্যে এই বড়ু চণ্ডীদাস কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা, যিনি রচনা করেছেন, এই বড়ু চণ্ডীদাস, উনি বাংলা ভাষায় এই শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন। সো এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আসেন আমাদের এই যে শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটা আছে, এখানে যে কাহিনীগুলো আছে, আপনাকে কাহিনীটা বুঝতে হবে। এখানে বেসিক্যালি কাহিনীটা হচ্ছে আপনার এই যে রাধা কৃষ্ণের যে প্রেমলীলা, এই রাধা কৃষ্ণের প্রেমলীলা সম্পর্কে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং এখানে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমি বলেছি যে প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে আরো ডিটেলস জানতে হবে আপনাকে। আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যিনি আবিষ্কার করেছেন, ওনার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায়, আর উপাধি হচ্ছে বিদোদল্লভ। এই নামটা কিন্তু পরীক্ষা আসে। এই বসন্ত রঞ্জন রায় উনি হচ্ছে 1909 সালে, দেখেন, ভারতের যে পশ্চিমবঙ্গ আছে, এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এক গোয়ালগড়ের মাচা থেকে উনি হচ্ছে এই পুঁথিটা কিন্তু সংগ্রহ করেন। তার মানে পুঁথিটা লিখেছেন হচ্ছে বড়ুচণ্ডী দাস, কিন্তু সংগ্রহ করেছেন যিনি, পেয়েছেন যিনি, ওনার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদোদল্লভ। ঠিক আছে, ওনার নামটা মনে রাখতে হবে। এবং উনি এটা পাওয়ার পরে দেখলেন যে এটা হচ্ছে আমাদের মধ্যযুগের প্রথম নিদর্শন। এরপরে উনি এটা প্রকাশ করার চিন্তা ভাবনা করলেন, এবং এটা প্রকাশ করেন হচ্ছে 1916 সালে। দেখেন, 1909 সালে পেয়েছেন, এবং 16 সালে বঙ্গীয় এই যে সাহিত্য পরিষদ, এখান থেকে কিন্তু উনি হচ্ছে এটা প্রকাশ করেন। বাংলা সালটাও কিন্তু মনে রাখবেন, 1323 বঙ্গাব্দ, এটা হচ্ছে বাংলা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন। তো এখানে চরিত্রগুলো ইম্পর্টেন্ট। চরিত্র হচ্ছে রাধা, কৃষ্ণ, আর হচ্ছে আপনার বড়াই। ঠিক আছে, এখানে রাধা আর কৃষ্ণ, রাধা হচ্ছে জীবাত্মা, রাধা আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা স্রষ্টা ধরা হয়, আর হচ্ছে বড়াই হচ্ছে তাদের দুইজনের মধ্যে যে প্রেমের যে দূত, এই দূত ধরা হচ্ছে এই বড়াইকে। ঠিক আছে, এবং খুবই ইম্পর্টেন্ট এটা যে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু 13টা খণ্ড আছে, 13টা খণ্ড। ঠিক আছে, সো এখানে অনেকগুলো, এখানে 13টা খণ্ড আছে। ঠিক আছে, যেমন দান খণ্ড, নৌকা খণ্ড, কালীয় দমন খণ্ড, এরকম কিন্তু 13টা খণ্ড আছে এখানে। আমি আর ডিটেলসে গেলাম না, এগুলো আপনারা একটু একবার করে দেখে নিলে হয়ে যাবে। তবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতেই হবে, মাস্ট। তারপরে আসেন, এই আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের পরে আমরা চলে যাব হচ্ছে মঙ্গল কাব্যে। আমরা বলেছি যে এই মঙ্গল কাব্য মানে হচ্ছে যে আসলে দেবদেবীর মঙ্গল কামনায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দেবদেবীর এই দেবদেবীকে নিয়ে যদি আপনি কোনো গান, ছড়া, কবিতা বা কাব্য যদি শুনেন, তাহলে আপনার মঙ্গল হবে। তারা এই জিনিসটা বিশ্বাস করতো, এটাকেই বলা হচ্ছে মঙ্গল কাব্য। তো এই মঙ্গল কাব্যের ধারার মধ্যে প্রধান, এখানে কিন্তু অনেক ধরনের অনেকগুলো মঙ্গল কাব্য আছে, যার মধ্যে প্রধান হচ্ছে যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর অন্নদা মঙ্গল। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। মনসা মঙ্গল, আপনারা জানেন যে মনসা দেবী, এই যে সাপের দেবী যে মনসা, এই মনসাকে নিয়ে হচ্ছে মনসা মঙ্গল কাব্য। তারপরে চণ্ডী মঙ্গল, এই যে এখানে দুইজন দেবী আপনার পাবেন, প্রাধান্য পাবেন, একজন হচ্ছে মনসা, একজন হচ্ছে চণ্ডী। ঠিক আছে, মনসা হচ্ছে সাপের দেবী, আর চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। শিবের স্ত্রী চণ্ডীর নাম অনুসারে চণ্ডী দেবী। সো দেখা যায় যে তাদের পূজা অর্চনা করা, ঠিক আছে, তাদের স্তুতি গাওয়া, তাদের কি বলে, এগুলো করলে দেখা যায় যে তারা মনে করতো যে এগুলো করলে তাদের মঙ্গল হবে। এই ইয়াগুলো বর্ণনা করে যে কাব্যগুলো, সেগুলোকে আমরা বলছি হচ্ছে মঙ্গল কাব্য। ঠিক আছে, তো এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখেন, এখানে এই যে মঙ্গল কাব্য লিখেছে অসংখ্য কবি আছে, এখানে প্রায় 62 জনের মতো আছে। এখানে অসংখ্য কবি কিন্তু এই মঙ্গল কাব্য লিখেছেন। তো আমরা দেখতে পাচ্ছি মনসা মঙ্গল কাব্য হচ্ছে সাপের দেবী মনসার কাহিনী নিয়ে রচিত। এখানে প্রধান চরিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখতে হবে। প্রধান চরিত্র এই যে চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর, ঠিক আছে, চাঁদ সওদাগর, সনকা। এই যে চাঁদ সওদাগরের
কি বলে, ছেলে হচ্ছে লক্ষিন্দর আর ছেলের বউ হচ্ছে বেহুলা, এই যে তাদের, ঠিক আছে। আর হচ্ছে এই সনকা, এটা সুন্দর একটা কাহিনী আছে, কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা এটাতে ডিটেলসে যাচ্ছি না। তারপরে আসেন এই যে মনসামঙ্গল কাব্য, এই মনসামঙ্গল কাব্য যে লিখেছেন এরকম কবিগণের মধ্যে দেখেন কানা হরিদত্ত, উনি মনসামঙ্গল কাব্য লিখেছেন। তার মানে মনসা স্তুতি বর্ণনা করে কাব্য লিখেছেন হচ্ছে এই কানা হরিদত্ত, ঠিক আছে। এই ধারার আদি কবি, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এই টাইপের কোশ্চেনগুলোতে শ্রেষ্ঠ কবি কে, আদি কবি কে, এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। এরপরে আসেন এই মনসামঙ্গল কাব্য লিখেছেন বিজয়গুপ্ত। এটা কিন্তু বিসিএস আসা প্রশ্ন, যে পদ্মপুরাণ এটা কার লেখা, এটা কিন্তু হচ্ছে এই বিজয়গুপ্ত, যিনি হচ্ছে এই মনসা স্তুতি বর্ণনা করে হচ্ছে কাব্য লিখেছেন, ঠিক আছে। এবং এই ধারার শ্রেষ্ঠ কবি ধরা হয় ওনাকে, এই বিজয়গুপ্তকে বলা হয় শ্রেষ্ঠ কবি। তার মানে প্রধান আদি কবি হচ্ছে কানা হরিদত্ত, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত, যিনি পদ্মপুরাণ লিখেছেন, ঠিক আছে। এছাড়া এই পদ্মপুরাণ নামে নারায়ণ দেব এই মনসামঙ্গল কাব্য লিখেছেন, দ্বিজবংশী দাস উনিও লিখেছেন। আপনারা জানেন যে বাংলা সাহিত্যের প্রথম যে মহিলা কবি চন্দ্রাবতীর বাবা হচ্ছে দ্বিজবংশী দাস। তাছাড়া হচ্ছে এই যে দেখেন বিপ্রদাস পিপিলাই মনসামঙ্গল কাব্য লিখেছেন, মনসার বিজয় নামে মনসামঙ্গল কাব্য লিখেছেন। এছাড়া ক্ষেমানন্দ উনিও মনসামঙ্গল কাব্য লিখেছেন, যেটা নাম হচ্ছে কেতকা পুরাণ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আমি বলেছিলাম যে এখানে দুইজন দেবীর প্রাধান্য দেখা যায়, একজন হচ্ছে মনসা, একজন হচ্ছে চণ্ডী। এই হচ্ছে সেই চণ্ডী মঙ্গল, ঠিক আছে। এবং দেখেন এই চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য ধারা শ্রেষ্ঠ কাব্য হচ্ছে এটা চণ্ডীমঙ্গল কাব্য। এবং এটা দুইটা অংশ দেখা যায়, আক্ষেটিক খণ্ড, বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ডের মধ্যে কি কি আছে, যেমন প্রধান চরিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রধান চরিত্র এই চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র, মনসামঙ্গল কাব্যের চরিত্রগুলো খুব ভালো করে জানা থাকতে হবে, ঠিক আছে। যেমন দেখেন এখানে চণ্ডীমঙ্গলে কালকেতু, ফুল্লুরা, ভারদত্ত, মুরিশিল, ঠিক আছে। আর বণিক খণ্ডের মধ্যেও যে চরিত্রগুলো আছে সবগুলা মিলেই কিন্তু চণ্ডীমঙ্গল। ধনপতি সদাগর আছে, লহনা, খুল্লনা, আর হচ্ছে শ্রীমন্ত, এরা হচ্ছে প্রধান এই চরিত্রগুলো, এগুলো আপনাকে মনে রাখতে হবে। এখন দেখেন এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন এমন যে কবিগণ আছেন, এখানেও আমরা অসংখ্য কবির নাম দেখতে পাই, তবে আমরা কয়েকজনের নাম লিখে দিয়েছি। যেমন দেখেন মানিক দত্ত এই ধারার আদি কবি, তার মানে চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত। শ্রেষ্ঠ কবি হচ্ছে এই যে দেখেন মুকুন্দরাম চক্রবর্তী, এই নামটার মধ্যে 3 স্টার হবে, কারণ হচ্ছে কি এই নামটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই। দেখেন উনি যে চণ্ডীমঙ্গল কাব্য লিখেছিলেন এটার নাম হচ্ছে শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। এই কারণে ওনাকে বলা হচ্ছে কি চণ্ডীমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি। ওনাকে বলা হয় দুঃখ বর্ণনার কবি, ওনাকে কবি কঙ্কন, এই কবি কঙ্কন এইটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। কবি কঙ্কন উপাধিটা হচ্ছে আমাদের এই মুকুন্দরাম চক্রবর্তীর, যিনি চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন। এবং এই কাব্যটাই হচ্ছে শ্রেষ্ঠ কাব্য ধরা হয়। কাব্যটার নাম হচ্ছে শ্রী শ্রী চণ্ডীমঙ্গল, ঠিক আছে। উনি হচ্ছে এই কাব্যটা লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া চণ্ডীমঙ্গল কাব্য আর দেখেন দ্বিজ মাধব, উনিও চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন, যাকে স্বভাব কবি বলা হয়। তারপরে ওনার কাব্যটার নাম হচ্ছে শারদা চরিত, যেটা আরেক নাম হচ্ছে শারদা মঙ্গল। এছাড়া আকিঞ্চন চক্রবর্তী উনিও হচ্ছে এই ধারা হচ্ছে সর্বশেষ কবি। তো চণ্ডীমঙ্গল দেখলাম আমরা, এবার দেখবো হচ্ছে আমরা অন্নদা মঙ্গল। এই যে চণ্ডীর আরেক নামই হচ্ছে অন্নদা, যিনি শিবের স্ত্রী চণ্ডীর অন্য নাম হচ্ছে অন্নদা। তাহলে আমরা চণ্ডীমঙ্গল একটু আগে দেখলাম, ওইটা আর হচ্ছে অন্নদা মঙ্গল একই জিনিস, জাস্ট হচ্ছে নামটা ভিন্ন। তো অন্নদা মঙ্গল কাব্যের আমি বলেছি যে এগুলোর প্রধান চরিত্রগুলোই পরীক্ষায় আসে। তার মানে মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, হীরামালিনী, ঈশ্বর পাটনি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রধান চরিত্র। তারপরে এই যে অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর, মনে রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ভারতচন্দ্র রায় গুণাকর 1760 বাংলা সাহিত্যের এই মধ্যযুগটা শেষ হয় 1760 সালে, যখন এই ভারতচন্দ্র রায় গুণাকর 1760 সালে মারা গেলেন। তার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যযুগের অবসান ঘটে, আমাদের আধুনিক যুগের শুরু হয়। এবং আধুনিক যুগের এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত যার আবির্ভাব ঘটে, এরপরে এই সময় ওনারও মৃত্যু ঘটে, ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব ঘটে। এই কারণে আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, কারণ একটা যুগের শেষ আরেকটা যুগের শুরু, এই সময়ের মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব ঘটে। এই কারণে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তো উনি হচ্ছে যে আমাদের মধ্যযুগের
সর্বশেষ কবি হচ্ছে এই ভারতচন্দ্র রায়গুণাকর। ওনার থেকে প্রত্যেকটা তথ্য আপনাকে জানতে হবে, আরও ডিটেলস আপনাকে জানতে হবে। যেমন আমি দেখেন ওনাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, তারপরে হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি উনি, প্রথম বাঙালি কবি, অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি। এই প্রত্যেকটা জিনিস, মঙ্গল কাব্যের সর্বশেষ কবি হচ্ছে আমাদের এই ভারতচন্দ্র রায়গুণাকর। এবং ওনাকে যে এই যে রায়গুণাকর উপাধি, উনি হচ্ছে কৃষ্ণচন্দ্র, এই যে নদিয়া বা নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন উনি। এ কারণে উনিই কিন্তু, এই কৃষ্ণচন্দ্রই কিন্তু ওনাকে কিন্তু রায়গুণাকর উপাধিটা দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ। আর রায় যে পদবিটা সেটা হচ্ছে ওনার পারিবারিক পদবি। তার মানে গুণাকর উপাধিটা দিয়েছে হচ্ছে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, আর রায় হচ্ছে ওনার পারিবারিক পদবি। এবং 1760 সালে উনি মারা যান, এবং বাংলা সাহিত্যের যুগের মধ্যযুগের শেষ ঘটে হচ্ছে ওনার মারা যাওয়ার মাধ্যমেই। ওনার একটা কাব্য আছে যে সত্যনারায়ণের পাঁচালী, এটা হচ্ছে আমাদের ভারতচন্দ্র রায়গুণাকরের। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার রিটেন দিতে মানে দেওয়ার জন্য এগুলা কিন্তু আপনার লাগবেই। এছাড়া সরাসরি এভাবে বলে দেয় যে নগর পুরিলে দেবালের কেরা, এটা কার, এটা হচ্ছে বিখ্যাত পংক্তিগুলো যেগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। দেখেন বিখ্যাত উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অনেকবার পরীক্ষা আসছে এটা। ঠিক আছে, যে এটা হচ্ছে কার লেখা। তার মানে এটা হচ্ছে আমাদের ওই যে ঈশ্বর পাটনি, অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বর পাটনি, সে হচ্ছে বলেছিল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ওই ঈশ্বর পাটনি না থাকলে কিন্তু হবে হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর, কারণ উনিই সৃষ্টি করেছেন। ঠিক আছে, এই কারণে উক্তিটা কিন্তু ওনার। তারপরে বড় পিড়িতে বালির ভাত, ক্ষণে হাতে ধরি ক্ষণেকে চাঁদ, তারপরে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এরপরে হচ্ছে করিতে ভাগের দুধ মিলে, নগর পুরিলে দেবালয় কেরায়, অবাগা যদ্যপি চায় সাগর শুকায়া যায়। এইগুলা কিন্তু খুবই জনপ্রিয়। ঠিক আছে, আমরা ইয়ার সময় কিন্তু আমরা ব্যবহার করতে দেখা যায়। তারপরে দেখেন এই জননীয় জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী, তারপরে যার কর্ম তার সাজে, অন্য লোকের লাঠি বাজে, এগুলো সবগুলো কিন্তু আমাদের ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত উক্তি। সো প্রত্যেকটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, প্রিলি রিটেন সব জায়গায় আপনার কাজে লাগবে। তারপরে আসে অন্নদামঙ্গলের পরে আমরা দেখব ধর্মমঙ্গল। আমরা দেখেছি মঙ্গল কাব্য, অসংখ্য মঙ্গল কাব্য আছে, এর মধ্যে আমি তিনটা প্রধান বলেছিলাম। ঠিক আছে, এছাড়া আপনি ধর্মমঙ্গল কাব্যও দেখবেন যে ধর্মমঙ্গল কাব্যের দুইটা কাহিনী পাওয়া যায়, একটা হচ্ছে হরিশ্চন্দ্র, একটা হচ্ছে লাউসেনের কাহিনী, রাজা হরিশ্চন্দ্র আর হচ্ছে রাজা লাউসেনের কাহিনী। এখানে ধর্মমঙ্গল কাব্য প্রায় 20 জন কবি লিখেছেন। আপনাকে যেটা জানতে হবে, এই ধর্মমঙ্গল কাব্যের আদি কবি, ওনার নাম হচ্ছে ময়ূর ভট্ট, যিনি হাকন্দ পুরাণ নামক একটা ধর্মমঙ্গল কাব্য লিখেছেন। এছাড়া ঘনারাম চক্রবর্তী এই ধারার শ্রেষ্ঠ কবি, ধর্মমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি। দেখেন অসংখ্য, এখানে প্রায় 20 জনের মতো এই ধর্মমঙ্গল কাব্য লিখেছেন। এর মধ্যে এই যে দেখেন আমরা তো পড়লাম মাত্র ময়ূর ভট্ট আর ঘনারাম চক্রবর্তী, এছাড়া আরো আছে যেমন রূপরাম, রামদাস, সীতারাম দাস, শ্যাম পণ্ডিত, এরা সবাই হচ্ছে ধর্মমঙ্গল কাব্য লিখেছেন। তারপরে আসেন আরেকটা আছে কালিকা মঙ্গল, তাছাড়া আরও আছে শারদা মঙ্গল, তারপরে হচ্ছে আপনার রায় মঙ্গল, এরকম কিন্তু আরও অনেক মঙ্গল কাব্য আছে। সো আমাদের বেসিক্যালি প্রথম যে তিনটা, এগুলো একটু ভালো করে জানবেন, জানলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। এরপর আসেন আমাদের মধ্যযুগের, আমরা মঙ্গল কাব্য দেখলাম, এবার আমরা বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য তার মানে আমরা যে শ্রীকৃষ্ণ কীর্তন পড়ি, ওই শ্রীকৃষ্ণ যে শ্রীকৃষ্ণের আরেক নাম কিন্তু শ্রী চৈতন্যদেব। ঠিক আছে, মানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের থেকে আসছে শ্রী চৈতন্যদেব, উনি হচ্ছে এই বৈষ্ণব সাহিত্যের প্রবর্তক। এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন আমাদের মধ্যযুগে কয়েকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রথমটা দেখেছি আমরা শ্রীকৃষ্ণ, এরপরে দেখবো হচ্ছে আমরা এই বৈষ্ণব সাহিত্য, আর সর্বশেষ আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যান আরেকটা আছে। এইগুলো কিন্তু সব সময় পরীক্ষা আসে, সব সময় পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন আসতে দেখা যায়। সো এগুলো একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। তো এই শ্রী চৈতন্যদেবের আরেক নাম হচ্ছে, বাল্য নাম হচ্ছে নিমাই, এটা মনে রাখবেন। আর এই যে ওনার বিখ্যাত উক্তি, মুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তার জীবনী সাহিত্য দেখেন, উনি হচ্ছে জীবনী সাহিত্য, তার যে জীবনী সাহিত্য সেটা হচ্ছে বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা হয়। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে বৈষ্ণব যে সাহিত্যগুলো আছে বা বৈষ্ণব যে পদাবলীগুলো আছে, সেগুলো হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে আমাদের এই যে এই লাইনটার মধ্যে 3 স্টার হবে, এই লাইনটার মধ্যে 3 স্টার হবে। তার মানে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কিন্তু এই বৈষ্ণব পদাবলী। এই কারণে বলেছি এটা থেকে সবসময় পরীক্ষা কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটার কাহিনীও ঠিক একইভাবে ওই রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে এটার কাহিনী। তো এটা প্রথম
প্রথম যিনি সংকলন করেন ওনার নাম হচ্ছে এই যে বাবা আউল মনোহর দাস, যা ওনার যে পদসমুদ্র যে গ্রন্থ আছে সেখানে কিন্তু উনি প্রথম সংকলন করেন হচ্ছে এই বৈষ্ণব সাহিত্য। এছাড়া এখানে 5 ধরনের রস আছে, এগুলো একটু দেখবেন। আর উল্লেখযোগ্য পদকর্তা দেখেন কারা কারা এই বৈষ্ণব সাহিত্য নিয়ে পদ লিখেছেন। এর মধ্যে দেখেন দীনেশ চন্দ্র সেন আছে, তারপরে বিদ্যাপতি, খুবই ইম্পর্টেন্ট বিদ্যাপতি ক্যারেক্টারটা, একবারে ডিটেলস জানবেন বিদ্যাপতি সম্পর্কে। তাছাড়া চণ্ডীদাস নিয়ে তো আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পড়েছি, আমরা জ্ঞান দাস, গোবিন্দ দাস, জয়দেব, এরা সবাই হচ্ছে আমাদের এই বৈষ্ণব পদাবলী লিখেছেন। ঠিক আছে, বৈষ্ণব পদাবলীর কবি বলা হয় এদেরকে। এবং এদের বেশিরভাগই কিন্তু এই ব্রুজবুলি ভাষায় হচ্ছে কবি এই কাব্য লিখেছেন। তার মানে ব্রুজবুলি হচ্ছে একটা কৃত্রিম কবি ভাষা, যেখানে বাংলা আর হচ্ছে মৈথিলি এই দুইটা ভাষার সংমিশ্রণ, এবং বেশিরভাগই কিন্তু এই ব্রুজবুলি ভাষা লিখেছেন। এর মধ্যে আমরা চণ্ডীদাসকে দেখেছি, উনি বাংলা ভাষায় লিখেছেন। এই যে বিদ্যাপতি, সে কিন্তু বাংলার না হয়েও কিন্তু এখানে বিখ্যাত উনি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আমরা এরপরে আসি বৈষ্ণব সাহিত্যের আদি কবি এই যে জয়দেব। এবং এই জয়দেব হচ্ছে উনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তার রচিত কাব্য হচ্ছে গীত গোবিন্দম, এবং এটা কিন্তু অবশ্যই এটা বাংলা ভাষা না, এটা হচ্ছে আমাদের সংস্কৃত ভাষায় লেখা একটা কাব্য হচ্ছে গীত গোবিন্দম। তারপরে বিদ্যাকবির কথা বলেছিলাম, প্রথম অবাঙ্গালী কবি এই যে ব্রুজবুলি, বাংলার মৈথিলি ভাষার পদ রচনা করেন, উনি হচ্ছে ব্রুজবুলি ভাষায় পদ রচনা করেন। এবং এই যে মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন হচ্ছে আমাদের এই বিদ্যাপতি। ওনার উপাধি প্রত্যেকটা, ওনার সম্পর্কে ডিটেলস সবগুলো জানতে হবে। দেখেন মৈথিলি কুকিল, অভিনব জয়দেব, ওনাকে কবিরঞ্জন বলা হয়, কবি কণ্ঠহার, এই কবি কণ্ঠহার পরীক্ষা আসে, মৈথিলি কুকিল পরীক্ষা আসে, অভিনব জয়দেবও কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। ঠিক আছে, ওনার বিখ্যাত উক্তি, এসো কি হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ শূন্যবান মন্দির মোর, এগুলো হচ্ছে, এটা হচ্ছে ওনার বিখ্যাত উক্তি। এরপর আসেন আমরা আরো যদি দেখি যে এই যে জ্ঞান দাস, গোবিন্দ দাস, এরাও কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। তো এই যে জ্ঞান দাস, উনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। তারপর ওনার বিখ্যাত উক্তিগুলো রিটেনের জন্য কাজে লাগবে, এবং প্রিলির জন্য সরাসরি একটা লাইন দিয়ে বলে দেয় এটা কার। ঠিক আছে, সো আপনাকে জানতে হবে। গোবিন্দ দাস, তা ওনাকে স্বভাব কবি নামে পরিচিত, উনি স্বভাব কবি বলা হয়। তারপর চণ্ডীদাসকে নিয়ে তো আমরা পড়লামই, চণ্ডীদাসের যে বিখ্যাত উক্তিগুলো এগুলো একটু দেখবেন। এই যে দেখেন, শোনো ভাই, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা খুবই বিখ্যাত একটা লাইন, এটা হচ্ছে এই চণ্ডীদাসের। ঠিক আছে, তারপরে এই হচ্ছে ব্যাপার। আমরা যদি এরপরে যাই আমাদের জীবনী সাহিত্য, এবার আসেন আমরা যদি জীবনী সাহিত্য দেখি, যেটা আরেক নাম হচ্ছে কর্চা। জীবনী সাহিত্যের ব্যাপারটা হচ্ছে যে শ্রী চৈতন্যদেব, আমরা একটু আগে শ্রীকৃষ্ণের কাহিনী নিয়ে বৈষ্ণব পদাবলী দেখেছি, ওই শ্রী চৈতন্যদেব আর তার কয়েকজন শিষ্য, তারা হচ্ছে এই জীবন কাহিনী নিয়ে লেখা, তাদের জীবন কাহিনী নিয়ে লেখা যে সাহিত্যগুলো, সেটার নামই হচ্ছে কিন্তু এই জীবনী সাহিত্য, যার আরেক নাম হচ্ছে কর্চা। তো এর উল্লেখযোগ্য কবিদের মধ্যে আছে মুরারি গুপ্ত আছে, যিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামে একটা গ্রন্থ লিখেছেন, এবং এইটাই হচ্ছে, ওনাকেই কিন্তু জীবনী সাহিত্যের আদি কবি ধরা হয়। এই যে এটা হচ্ছে প্রথম জীবনী গ্রন্থ, এবং তার এই কাব্যটাকে কিন্তু মুরারি গুপ্তের কর্চা নামেও কিন্তু ডাকা হয়। কর্চা, আমি একটু আগে বলছি, কর্চা মানে আরেক নাম হচ্ছে জীবনী সাহিত্য। ঠিক আছে, এছাড়া দেখেন এই যে বৃন্দাবন দাস আছে, কৃষ্ণদাস কবিরাজ আছে, লোচন দাস আছে, সবাই কিন্তু এই জীবনী সাহিত্য রচনা করেছেন। এবং কাকে নিয়ে? ওই যে দেখেন শ্রী চৈতন্যদেব এবং তার শিষ্যদের নিয়ে কিন্তু এই কাব্যগুলো রচনা করা হয়েছে। এরপর আসেন অনুবাদ সাহিত্য। এই যে মধ্যযুগে আমাদের মুসলমান কবিদের একটা বড় অবদান ছিল হচ্ছে এই অনুবাদ সাহিত্যে, অর্থাৎ বিভিন্ন আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি ভাষা থেকে বিভিন্ন কাব্য অনুবাদ করে করে বাংলায় অনুবাদ করে কাব্য রচনা করেছেন। এই কারণে এগুলোকে বলছি হচ্ছে আমরা অনুবাদ সাহিত্য। যেমন দেখেন এই যে রামায়ণ, ঠিক আছে, রামায়ণ মহাভারত, দেখেন রামায়ণ মেইন রচয়িতা কিন্তু বাল্মীকি। ঠিক আছে, আর এই অনুবাদ করেছেন হচ্ছে কৃত্তিবাস ওঝা, এটা মনে রাখবেন, অনুবাদ করেছেন হচ্ছে কৃত্তিবাস ওঝা। উনি হচ্ছে রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক। ঠিক আছে, আর এখানে দেখেন 24,000 শ্লোক আছে, প্রধান চরিত্র রাম, আপনারা জানেন রামায়ণের রাম আর সীতার কাহিনী বর্ণনা করা আছে। ঠিক আছে, এই যে রাম, সীতা, লক্ষণ, রাবণ, এগুলো আমরা ছোটবেলা পড়ে আসছি রামায়ণের কাহিনী। ঠিক আছে, তারপরে এই রামায়ণ কিন্তু অনুবাদ করেছেন আমাদের এই চন্দ্রাবতীও কিন্তু রামায়ণ অনুবাদ করেছেন, এবং বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ধরা হচ্ছে আমাদের এই চন্দ্রাবতীকে। ঠিক আছে, তারপরে আছেন, হ্যাঁ, এবার আসেন মহাভারত। ঠিক একইভাবে মহাভারতের রচয়িতা হচ্ছে, মেইন রচয়িতা যিনি সংস্কৃত ভাষায়, সেটার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
যার অপর নাম হচ্ছে বেদবেশও বলা হয় বা ব্যাসদেবও কিন্তু বলা হয়। এবং অনুবাদ করেছেন হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। আরেকজন আছে কাশিরাম দাস, শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। ঠিক আছে, এবং চরিত্রগুলো একটু দেখেন। এখান থেকে যেমন এই যে দ্রৌপদী, এই নামটা আসে যে দ্রৌপদী, এখানে দেখেন 5 ভাই, চরিত্রের মধ্যে 5 ভাইয়ের এক স্ত্রী, একজন বউ, যার নাম হচ্ছে দ্রৌপদী। যে ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এদের এই যে 5 ভাইয়ের একজনই স্ত্রী ছিল দ্রৌপদী। এটা পরীক্ষায় একবার আসা কোশ্চেন, 35তম BCS এ একটা এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। মহাভারতের যদি বলি আমরা, কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে প্রথম অনুবাদক, আর কাশিরাম দাস হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদক মহাভারতের। আর একটু মনে রাখবেন যে এই যে কবীন্দ্র পরমেশ্বর, উনি যে মহাভারত অনুবাদ করেছেন, এটা অনুবাদ করেছেন ওনাকে আপনার আমাদের যে আলাউদ্দিন হোসেন শাহ আছে, ওনার সেনাপতি ছিল পরাগল খা। উনি হচ্ছে অনুপ্রেরণা দিয়েছিলেন বা উনি আদেশ করেছিলেন এইটা অনুবাদ করার জন্য। এই কারণে ওনাকে কিন্তু এই পরাগলি মহাভারত, মানে ওনার মহাভারতকে পরাগলি মহাভারত নামেও কিন্তু ডাকা হয়ে থাকে। ঠিক আছে, আর সর্বশেষ আরেকজন অনুবাদ করেছেন শিকর নন্দী, যিনি হচ্ছে এই পরাগল খায়ের পুত্র ছিল ছুটি খান। ওই ছুটি খানের নির্দেশে কিন্তু মহাভারত অনুবাদ করেন হচ্ছে শিকর নন্দী। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা দেখবো হচ্ছে এবার রোমান্টিক প্রণয়োপাখ্যান। আচ্ছা, রোমান্টিক প্রণয়োপাখ্যান, এই যে দেখেন সুলতানি আমলে মুসলমান কবিদের সবচেয়ে বড় অবদান হচ্ছে এই রোমান্টিক প্রণয়োপাখ্যান। তো এই যে এখানে দেখেন আমি বলছিলাম যে ওই যে আরবি ভাষা থেকে, ফার্সি ভাষা থেকে, হিন্দি, সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন যে কাব্য অনুবাদ করে নিয়ে আসছে, সেগুলোই হচ্ছে আমাদের এই রোমান্টিক প্রণয়োপাখ্যান বলেন, আমাদের অনুবাদ সাহিত্যের এই ধারা কিন্তু এইভাবে কিন্তু চলে এসেছে। তো এখানে দেখেন আমাদের প্রথম এই ধারা সূচনা হয় কিন্তু আমাদের মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। উনি হচ্ছে এই যে পারস্যের কবি জামির এই ইউসুফ জুলেখা থেকে আমাদের অনুবাদ করে এই কাব্য ধারার কিন্তু সূচনা করেছেন। ঠিক আছে, তার মানে ওনাকে বলা হয় প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। তারপরে আরো যেমন দৌলত উজির বাহারাম খান, উনি হচ্ছে লাইলি মজনু অনুবাদ করেছেন। তারপরে আব্দুল হাকিম, উনি ইউসুফ জুলেখা রচনা করেছেন, নূরনামা, দুররে মসজিদ, হানিফার লড়াই, তারপরে হচ্ছে সয়ফুল মুলক, সবগুলো হচ্ছে আব্দুল হাকিমের অনুবাদ কাব্য। এগুলো হচ্ছে বিভিন্ন ইয়া থেকে কিন্তু অনুবাদ করেছেন। তারপরে এই আব্দুল হাকিমের এই ইয়াটা তো পরীক্ষা অনেকবার এসেছে, আপনারা দেখেছেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানে। এটা হচ্ছে নূরনামা থেকে নেওয়া আব্দুল হাকিমের একটা পংক্তি বা উক্তি, যেটাকে বলতে পারি আমরা। তারপর আরাকান রাজসভার বাংলা সাহিত্য। আরাকান রাজসভা, এই যে বলছিলাম আরাকান মানে কিন্তু যে এই যে মিয়ানমারের আরাকানের কথা বলছিলাম আমরা। ঠিক আছে, তো এখানে আরাকান রাজসভার প্রধান কবি ছিলেন হচ্ছে কুরেশি মাগুন ঠাকুর, যার কাব্যের নাম হচ্ছে চন্দ্রাবতী। আর দৌলত কাজী, উনি হচ্ছে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি। ঠিক আছে, প্রথম বাঙালি কবি এবং লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। জন্ম, কাব্য, কাব্যগুলো ইম্পর্টেন্ট, এগুলা থেকে কাব্যগুলা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আলাউল, এই যে আরেকটা নাম আলাউল, এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওনার থেকে পরীক্ষা কোশ্চেন আসে। রোমান্টিক ধারার শ্রেষ্ঠ কবি বলা হয় ওনাকে, মানে এই রোমান্টিক প্রণয়োপাখ্যান দ্বারা শ্রেষ্ঠ কবি হচ্ছে কিন্তু আমাদের আলাউল। ঠিক আছে, সো ওনার যে কাব্যগুলো খুবই ইম্পর্টেন্ট, ওনার কাব্যগুলো এগুলো কিন্তু আপনাকে জানতেই হবে। ওকে, রাইট। এরপর আসেন মর্সিয়া সাহিত্য। মর্সিয়া মানে হচ্ছে শোক। ঠিক আছে, এটার মেইন কাহিনীটা হচ্ছে আমাদের যে কারবালার যে বিষাদময় কাহিনী, সেটাকে শোকের মাধ্যমে প্রকাশ করা, কাব্যের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হচ্ছে আমাদের মর্সিয়া সাহিত্য। তো প্রধান কবি ফকির গরিবুল্লাহ, যিনি জঙ্গনামা নামে একটা মর্সিয়া সাহিত্য রচনা করেছেন। আসলে আদি কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ, যার কবি কাব্যের নাম হচ্ছে জয়নবের চৈতিশা। ঠিক আছে, অন্যান্য কবিদের মধ্যে যে উনিও মর্সিয়া সাহিত্য করেছেন, দৌলত উজির বাহারাম খান, তারপরে মোহাম্মদ খান, মীর মোশাররফ হোসেন কায়কোবাদ। আধুনিক যুগের কবিদের মধ্যে এই দুইজন, মীর মোশাররফ হোসেন এবং কায়কোবাদ, তারা কিন্তু মধ্যযুগের কবি না, তারা আধুনিক যুগের কবি, কিন্তু তারা মর্সিয়া সাহিত্য রচনা করেছেন। ঠিক আছে, এছাড়া কবি গান ও পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য মানে রাস্তাঘাটে যে বটতলার পুঁথি বলা হয়। ঠিক আছে, তো এখানে আদি কবি হচ্ছে গুজলা গুই, শ্রেষ্ঠ কবি হর ঠাকুর, অন্যান্য কবিদের মধ্যে এই যে এরা সবাই হচ্ছে পুঁথি সাহিত্যের কবি। ঠিক আছে, এবং এই যে টপ্পা গান, এটা নিয়ে পরীক্ষা কোশ্চেন আসে। টপ্পা গান, যেটার এই টপ্পা গানের রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত, যার আরেক নাম হচ্ছে নিধু বাবু। হ্যাঁ, তারপরে পাঁচালী গান আছে, যেটা হচ্ছে, এগুলো সবই কিন্তু কবি গান বা পুঁথি সাহিত্য। টপ্পা গান, পাঁচালী গান। ঠিক আছে, এবং এইগুলোকে দেখেন, এই যে আরবি ফার্সি মিশ্রিত সাহিত্য হচ্ছে আমাদের এই পুঁথি সাহিত্য যেগুলো বলতেছি আমরা। ঠিক আছে, হ্যাঁ, এগুলো বটতলার পুঁথি নামেও কিন্তু পরিচিত। তারপরে লোকসাহিত্য আছে।
এই যে প্রাচীনতম সৃষ্টি ছড়া, প্রবাদ, ধারা, এগুলো হচ্ছে আমাদের লোকসাহিত্য, অর্থাৎ লোকমুখে প্রচলিত বিভিন্ন ছড়া, বিভিন্ন প্রবাদ বা বিভিন্ন ধাঁধা যেগুলো আছে, এগুলো যে চলে এসেছে, এগুলাকেই বলতেছি আমরা লোকসাহিত্য। হ্যাঁ, এই লোকসাহিত্যের মধ্যে আপনারা জানেন যে আমাদের আরেকটা আছে, একটা গীতিকা, এটা হচ্ছে এক ধরনের লোকসাহিত্য, যেটা এই গীতিকার মধ্যে 3 ধরনের গীতিকার কথা আমরা জানি। একটা হচ্ছে নাথ, একটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, আর একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ গীতিকাটা হচ্ছে এই যে ময়মনসিংহ অঞ্চল যেটা আছে, হাওর অঞ্চল যেটা আছে, ওই অঞ্চলে ভাটিয়ালি যে ইয়ারা আছে, মানুষরা আছে, ওই অঞ্চলের মানুষদের মুখে যেই ইয়াটা প্রচলিত হয়ে আসছে সেটাকে বলতেছি আমরা ময়মনসিংহ গীতিকা। আর পূর্ববঙ্গ গীতিকাটা হচ্ছে যে আমাদের কি বলে নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলের মানুষের মুখে মুখে যে ইয়াটা ধাঁধা বা ছড়া বা ইয়াগুলো যে প্রচলিত হয়ে আসছে, সেটাকে বলতেছি আমরা কি বলে পূর্ববঙ্গ গীতিকা। হ্যাঁ, তো এই যে নাথ সাহিত্য, এটার প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। উল্লেখযোগ্য নাথ সাহিত্য আরো আছে, যেমন কিছু নাথ সাহিত্য আছে, যেমন গোরক্ষ বিজয়, এটা হচ্ছে শেখ ফয়জুল্লাহর। তারপর গোপীচন্দ্রের সন্ন্যাস, শুকুর মাহমুদের, মানিকচন্দ্র রাজার গান, এগুলো হচ্ছে স্যার জর্জ গ্রিয়ারসনের, ময়নামতির গান। ঠিক আছে, এগুলো সব হচ্ছে নাথ সাহিত্য। তারপর ময়মনসিংহ গীতিকা, এই পৃষ্ঠপোষক হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কি? এই যে সংগ্রাহক, এটা কিন্তু পরীক্ষায় আসে, অবশ্যই শিখতে হবে সংগ্রাহক। দেখেন চন্দ্রকুমার দে সংগ্রহ করেন, আমাদের আধুনিক যুগে জসিমউদ্দিন, উনি কিন্তু এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন এবং পৃষ্ঠপোষকতায় করেন, কিন্তু ওনাদেরকে হেল্প করেন কিন্তু আমাদের একজন ব্যক্তি, আমরা একটু পরে দেখতেছি। দেখেন, এটা 23টা ভাষা অনুদিত হয়, এটাও পরীক্ষা আসা কোশ্চেন। তারপরে এটা প্রথম এই যে 1923 সালে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত হয়। পরে 1926 সালে পূর্ববঙ্গ গীতিকা নামে, ওই যে পূর্ববঙ্গ থেকে যে সংগৃহীত যে গীতিকাগুলো, সেগুলো 1926 সালে প্রকাশ করা হয়। এবং এগুলো সংগ্রহে উদ্যোগ নেন এই ব্যক্তিটা, এই যে ডক্টর দীনেশ চন্দ্র সেন। ওনার পৃষ্ঠপোষকতায় কিন্তু এই যে চন্দ্রকুমার দে, জসিমউদ্দিন, আশুতোষ চৌধুরী, তারা কিন্তু এই গীতিকাগুলো ময়মনসিংহ অঞ্চল থেকে, পূর্ববঙ্গ থেকে কিন্তু সংগ্রহ করেন। ঠিক আছে, এবং এই যে ময়মনসিংহ গীতিকার মধ্যে উল্লেখযোগ্য কিছু পালা আছে, যেমন মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, দেওয়ান মদিনা। এই জিনিসগুলো সম্পর্কে আপনার কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা ভালো ধারণা কিন্তু থাকা উচিত। একইভাবে পূর্ববঙ্গ গীতিকা আছে কিছু, যেমন নিজাম ডাকাতের পালা আছে, চৌধুরীর লড়াই আছে, কাফন চোরা আছে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, এগুলো সম্পর্কে ডিটেলস কিন্তু আপনাকে জানতে হবে। এবং এগুলো প্রত্যেকটা ডিটেলসই কিন্তু আমাদের যে লাইভ এমসিকিউর অ্যাপসের যে ভিডিও সেকশন, সেখানে বাংলাবিদ যে ভিডিও ইয়াটা আছে, বাটনটা আছে, সেখানে গেলে আপনি কিন্তু প্রত্যেকটা টপিক্সের উপরে ডিটেল বর্ণনা ভিডিও কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমাদের সর্বশেষ আমরা এগুলো অলরেডি দেখে ফেলেছি যে আমাদের প্রধান প্রধান লেখকগণ এবং তাদের সাহিত্যক্রম এই মধ্যযুগের, যেমন আব্দুল হাকিম সম্পর্কে আমরা একটু আগে জেনেছি, তারপরে আমরা আলাউল সম্পর্কে জেনেছি, তারপরে হচ্ছে আমরা কানা হরিদত্ত সম্পর্কে জেনেছি, আমরা চণ্ডীদাস সম্পর্কে জেনেছি, এগুলো সবগুলো কিন্তু আমরা জেনেছি। আমরা বিদ্যাপতি সম্পর্কে পড়েছি, আমরা মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে পড়েছি, আমরা রামনিধি গুপ্ত সম্পর্কে পড়েছি আমরা। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো এগুলো যদি আপনি ভালো করে পড়েন, ইনশাল্লাহ সুন্দর একটা প্রিপারেশন হবে আপনার। ঠিক আছে, আমরা যদি একটু ইয়াটা দেখি, আমাদের প্রশ্নগুলো যদি একটু দেখি, আমাদের এখানে প্রথম প্রশ্নটা 45তম বিসিএস এর একটা প্রশ্ন। এখানে যেটা এসেছে, গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব। এই যে জয়দেব কার সভাকবি ছিলেন? আপনারা জানেন, আমি এটা পড়িয়েছি একটু আগে, যে জয়দেব হচ্ছে আমাদের লক্ষণ সেনের কিন্তু সভাকবি ছিলেন হচ্ছে আমাদের জয়দেব। রাইট, এটা 45তম বিসিএস এর একটা প্রশ্ন। তারপরে হচ্ছে, কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয়? এটা হচ্ছে আমাদের জৈনুদ্দিনের। রাইট, দেখেন কোশ্চেন কিভাবে আসে। এই যে চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? আমরা একটু আগে পড়েছিলাম, এই যে আমাদের মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদা মঙ্গল, 3টা পড়েছিলাম। এর মধ্যে মনসা হচ্ছে সাপের দেবী, চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। এই 2জন দেবীরই ইয়া নিয়ে এই 3টা। ঠিক আছে, তো উনি হচ্ছে আমাদের শিবের স্ত্রী হচ্ছে চণ্ডী। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথায় থেকে উদ্ধার করা হয়েছিল? এই যে আমাদের ইয়া থেকে, কি বলে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের গোয়ালগড় থেকে যে আমাদের এটা সংগ্রহ করা হয়েছিল। তারপর বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? আপনারা জানেন, আমাদের যে বৈষ্ণব পদাবলী যারা লিখেছেন, অধিকাংশ কবিরাই কিন্তু ব্রজবুলি ভাষা, বাংলা এবং মৈথিলি, এই 2টা ভাষার মিশ্রণ, যেটা ব্রজবুলি ভাষায় কিন্তু কাব্য রচনা করেছেন। তার মানে এটা হচ্ছে আমাদের ব্রজবুলি ভাষা। তারপরে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। এই যে মিথিলার কবি হচ্ছে আমাদের মৈথিলি কবি বলা হয় যাকে। ঠিক আছে, মিথিলার মৈথিল কুকিল যেটা বলা হয় এই বিদ্যাপতিকে। সো বিদ্যাপতি নিয়ে কিন্তু আপনাকে পড়তেই হবে। তো এই ছিল মোটামুটি আমাদের মধ্যযুগের মোটামুটি
যে টপিকসগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসবে আপনি এই টপিকসগুলো একটু ডিটেলস যদি পড়তে পারেন ইনশাল্লাহ সুন্দর একটা প্রিপারেশন হবে। এবং বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যদি মধ্যযুগ থেকে কোশ্চেন আসে আপনি কিন্তু এগুলা থেকে ইনশাল্লাহ আপনার ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।